সালাম করতে হবে না, ওঠেন। মেঘ সালাম করে ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে উঠে দাঁড়ালো। আবিরের পরনে মেঘের দেয়া সাদা পাঞ্জাবি। তা দেখে মেঘের ওষ্ঠযুগল আরো বেশি প্রশস্ত হলো। মেঘের কল্পনায় আবির ভাইকে যতটা সুন্দর লেগেছিল, বাস্তবে তার থেকে বহুগুণ বেশি সুন্দর লাগছে। আবিরও নির্বাক হয়ে মেঘকে দেখছে। নীল রং আবিরের খুব প্রিয়, তবে সচরাচর নীল রঙের কিছু আবির কিনে না, কারণ প্রিয় মানুষকে প্রিয় রঙের ড্রেসে দেখলে মুগ্ধতায় চোখ সরাতে পারবে না ভেবেই রংটা এড়িয়ে যায়। তবে দোকানে নীল রঙের জামাটা দেখে এত পছন্দ হয়েছিল যে না কিনে থাকতেই পারেনি। আকস্মিক আবির ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো। সালামি লাগবে? মেঘ মুচকি হেসে বলল, আগে দোয়া করবেন, তারপর সালামি দেবেন। আবির মেঘের মাথায় হাত রেখে সুমধুর কণ্ঠে বলল, দোয়া করি জীবনে অনেক বড় হ, সবসময় হাসি খুশি থাক। মেঘ নাক সিটকিয়ে বলল, এসব দোয়া তো সবাই করে, আপনি বরং ইউনিক দোয়া করুন। দোয়া আবার ইউনিক হয়? হ্যাঁ হয়। আবির মাথা থেকে হাত নামিয়ে দু হাতে মেঘের দুগালে আলতোভাবে হাত রাখলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে স্নিগ্ধ শীতল কণ্ঠে বলল, আমি দোয়া করি তোর মনের সব ইচ্ছা পূরণ হোক, ছোট থেকে বড়, ইনফ্যাক্ট যতগুলো তুই মনে মনে ভাবছিস কিংবা ঘুমের ঘরে স্বপ্ন বা কল্পনা দেখিস, সেই সব ইচ্ছা পূরণ হোক। তুই যা চাস, যাকে চাস, ঠিকভাবে চাস, সেভাবেই যেন পেয়ে যাস। তোর আকাশ জুড়ে ভালোবাসার বৃষ্টি হোক, যে বৃষ্টি তোর মনে জমে থাকা অভিযোগ, অভিমান সবগুলো ধুয়ে মুছে বিলীন করে দিবে। সেই সঙ্গে আগামী দিনগুলো তোর মন ভালো রাখবে। প্রয়োজনে বৃষ্টির ফোঁটার সাথে সাথে দুটো হাঁসের বাচ্চাও আসুক, যেগুলো তোকে সারাদিন হাসাবে। মহিলা হাঁসটার নাম হবে মেঘ, পুরুষ হাঁসটার নাম যদি খুশি রেখে দিস, তারপর তাদের সংসার হবে, বড় ডিম হবে, বাচ্চা দেবে। আরো বলবো? মেঘ ঠোঁট উল্টিয়ে বলল, এটা আপনার ইউনিক দোয়া? তা কি দেওয়া চাস বল? থাক, দোয়া করতে হবে না, সালামি দেন। কত লাগবে? 2 টাকা নাকি 5 টাকা? আপনার যত ইচ্ছে দেন, সালামি চাইতে নেই। আবির পকেট থেকে নতুন একটা 500 টাকা বান্ডেল বের করে দিল। মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, এত টাকা নিয়ে কি করব? তোর বোধ শক্তি হওয়ার পর প্রথমবার সালামে দিচ্ছে, কম কেন দিব? মেঘ আবিরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, ধন্যবাদ। সালাম দিলে আবার ধন্যবাদও দিস? সালামির জন্য ধন্যবাদ দেইনি, পাঞ্জাবির জন্য দিয়েছি। ও আচ্ছা, তাহলে আপনাকে ধন্যবাদ জামাটা পরার জন্য। মেঘ রুমে যেতে যেতে হঠাৎ বলে উঠল, আমি কিন্তু পুরুষ হাঁসের নাম ফিক্সড করে রেখেছি। আবির মুচকি হেসে বলল, আমি জানি। আবির নিজের রুমে চলে যাচ্ছে। মেঘ নিজের রুমে এসে টাকাগুলো ড্রয়ারে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভাবছে। পুরুষ হাঁসটা আবির আর মহিলা হাঁসটা মেঘ। একদিন তাদের বিয়ে হবে, তাদের সাজানো ছোট্ট একটা সংসার হবে। তারপর তাদের ঘর আলো করে একটা রাজকন্যা, না হয় রাজপুত্র আসবে। উফ। বলেই মেঘ লজ্জায় দু হাতে নিজের মুখ ঢেকে ফেলেছে। ব্লাশ দেওয়া গাল দুটা যতটা লাল হয়েছিল, এসব কথা ভেবে দুগাল 3 গুণ বেশি লাল হয়ে গেছে। কিছুক্ষণ পরেই মেঘ স্বাভাবিক হয়ে নিচে নামলো। মেঘের ড্রেস দেখে কাকিয়া বলল, এই ড্রেসটা অনেক সুন্দর, তোকে খুব ভালো লাগছে, কিন্তু তুই যেটা পছন্দ করে কিনলি সেটা পরিসনি কেন? মেঘ হাসি মুখে বলল, ঈদ 7 দিন থাকে, সবার দেয়া ড্রেসেই পরবো। তানভীর নামাজের সময় তাড়াহুড়ো করে গেছিল বলে মেঘের দেওয়া পাঞ্জাবিটা পরে যেতে পারেনি। বাসায় এসে তাড়াতাড়ি করে মেঘের দেওয়া পাঞ্জাবি পরে নিচে আসছে। আবিরও ততক্ষণে নিচে আসছে। সবাই একবার আবিরকে দেখছে, আবার তানভীরকে। হালিমা খান প্রশ্ন করলেন, তোরা কি সেম পাঞ্জাবি কিনছিস? তানভীর ঠোঁটে হাসি রেখে বলল, পাঞ্জাবি গিফট পেয়েছে। কে দিল? বনু আমাকে আর ভাইয়াকে গিফট করেছে। ডিজাইন নিজে করেছিস? মেঘ ছোট করে বলল, হ্যাঁ। বাহ, খুব সুন্দর হয়েছে। তোর আব্বু চাচুদেরও দিতি। ভালো লাগলে ইনশাআল্লাহ আগামী ঈদে সবাইকে দিব। ইনশাআল্লাহ। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে 5 ভাই বোন মিলে ঘুরতে বেরিয়েছে। তানভীর ড্রাইভ করছে, আবির তার পাশের সিটে বসে আছে। পুপ্পির বাসা থেকে অলরেডি ঘুরে অল্প নাস্তা করে আসছে। রাস্তায় যেতে যেতে মেঘ হঠাৎই বলে উঠল, ভাইয়া চলো না, বন্যাদের বাসার ওই দিকে যাই। আবির আর তানভীর দুজনেই আটকে উঠল। তাদের প্ল্যান ছিল এদিক সেদিক ঘুরে শেষে বন্যাদের বাসার এদিকে যাবে, কিন্তু মেঘ শুরুতেই বলে ফেলল। তানভীর মুখভঙ্গি স্বাভাবিক রেখে প্রশ্ন করল, ওদিকে কেন? বন্যা ঈদে কোথাও বের হয় না, আমরা যেহেতু বের হয়েছি ওকে দেখে আসি। আবির মৃদু হেসে বলল, শুধু দেখে আসবি কেন, ওকে নিয়ে আসিস, সবাইকে একসঙ্গে ঘোরাবো। আচ্ছা বলবো ওকে। তানভীর বন্যাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। আবির পাশে বসে ফোনে কিছু একটা করছে আর তানভীরের সাথে টুকিটাকি গল্প করছে। হুট করে আদি বলে উঠল, আবির ভাইয়া, তুমি আমাকে সালামি দাওনি কেন?
আদির কথা শুনে মিম মেঘ দুজনেই চমকে উঠেছে। মেঘ মনে মনে ভাবছে, আপনি আমাকে এত এত টাকা সালামি দিলেন অথচ আদিদের দিলেন না, এটা কি ঠিক হলো? আবির ভ্রু গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি সালামি দেওয়ার আগে তোদের সালামি কাকিয়ার কাছে রেখে গেছি। কাকিয়া ব্যস্ততাই হয়তো মনে নেই। তাছাড়া গতকাল তোদের রুমে ড্রেসও রেখে আসছি, দেখিসনি? মিম তড়িৎ বেগে বলল। হ্যাঁ দেখেছি, ড্রেসটা খুব সুন্দর হয়েছে, রাতে পরবো। আদিও বলে উঠল। আটটা রাতে দেখেছি। থ্যাংক ইউ ভাইয়া। তানভীর ঠাট্টা স্বরে বলল। আদি, তোর সালামি কত হলো? আদি মুখ ফুলিয়ে বলল। তোমাকে কেন বলবো, আমি রাতে ঘুমালে তুমি নিয়ে যাইতা। তানভীর হেসে বলল। সে আমি এখনই তোর থেকে নিতে পারি, নিব? আদি চিৎকার দিয়ে উঠল। না। আবির মেকি স্বরে বলল। তানভীর তো সালামি নিয়ে কি করবে? আদি মুখ ফুলিয়ে বলল। একবার নিয়ে গেছিল। আবির ভ্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। তানভীর হেসে বলল। আরে ভাইয়া, ব্যাপারটা তেমন না। দূর। তখন আদি আরো ছোট ছিল। আদি আমার কাছে সালামি চাইছে, তা আমি বলেছি তুই যত সালামি পেয়েছিস আমি একাই ততটা দিব। আদি যেন তার সালামি আমাকে দেখায়। তারপর আদি বের করে দিল সব। তখন আমি মজা করে একবার বলেছিলাম, এখন যদি তোর সালামি আমি নিয়ে যাই তাহলে কেমন হবে? বলছি না মরেছে। আদি কাঁদতে কাঁদতে ফ্লোরে গড়াগড়ি শুরু করেছে। আমার পকেটে যত টাকা ছিল আমি সব দিয়ে দিয়েছে, তবু আদির কান্না থামে না। আব্বু, বড় আব্বু এবং বড় আম্মু ইচ্ছে মতো আমাকে ছাড়ছে, তবুও আদিকে থামাতে পারিনি। প্রায় 30 থেকে 40 মিনিট মাটিতে গড়াগড়ি করছে। আমি সেদিনই মনে মনে কানে ধরেছি, আর যাই করি সালামি নিয়ে কোনো মজা করবো না। এরপর থেকে ঈদের দিন গোসল করে রেডি হওয়ার আগেই ওদের সালামি দিয়ে দিই। হাতে যত থাকে ততই দেয়, ভালোবাসার দেখাতে চায় না। তানভীরের কথা শুনে সবাই হাসছে। ততক্ষণে বন্যাদের বাসার কাছে চলে আসছে। মেঘ গাড়ি থেকে নেমে বলল। আমি যাই, তোমরা বাড়িতেই বসো। মিম পেছন থেকে ডেকে বলল। আপু, আমি তোমার সাথে আসি? মেঘ আস্তে করে বলল। আয়। আদিও বলে উঠল। আমিও আসি। আবির এবার গম্ভীর কণ্ঠে ধমক দিল। কি শুরু করছিস? মেয়ে মাদি তোরা কেউ যাবি না। মেঘ তুই যাস। মেঘ ভেতরে চলে গেছে। মিম আর আদি গাড়িতেই বসে আছে। বন্যাদের বাসায় কলিং বেল চাপতেই বন্যার ছোট ভাই এসে দরজা খুলে দিল। মেঘকে দেখেই উত্তেজিত কণ্ঠে বলল। ঈদ মুবারক আপু, সালামি দিবা না? মেঘ হাসি মুখে একটা 500 টাকার নোট বের করে দিল। আবিরের দেওয়া বান্ডিল যেভাবে দিয়েছিল মেঘ সেটাকে সেভাবেই গুছিয়ে রেখে দিয়েছে। হাতে যা কিছু টাকা ছিল সেখান থেকে মিম আর আদিকে সালাম দিয়ে দিয়েছে। মেঘ বন্যার আব্বু আম্মুকে সালাম করে দ্রুত বন্যার রুমে চলে গেল। বন্যা একা একা সেলফি তুলছে। পরনে বন্যার আব্বুর দেওয়া একটা 3 পিস, বিছানার উপর তানভীরের দেয়া দামি ড্রেসটা পরে আছে। বন্যা মেঘকে দেখেই এগিয়ে এসে বলল। ঈদ মোবারক বেবি, তুই আমাদের বাসায় একা আসছিস? মেঘ মুখ বেঁকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। ঈদ মোবারক। ঈদের দিন আমাকে একা বের হতে দেবে? তোর মনে হয়? আবির ভাই, ভাইয়া, মিম, আদি সবাই আসছে, ওরা নিচে গাড়িতে। ওনাদের ভেতরে নিয়ে আসিস নি কেন? চল চল, ওনাদেরকে ডেকে নিয়ে আসি। ওনাদের আসতে হবে না, তুই রেডি হ, তোকে নিয়ে ঘুরতে যাব। আমি তোর ভাইয়ের সাথে কোথাও যাব না, সরি। মেঘ রাগী ভাব নিয়ে বলল। কেন? আমার ভাইরা কি বাঘ নাকি ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? চল, আর ওই ড্রেসটা পরে যাবি, আমি তোকে সুন্দর করে ছবি তুলে দিব, তারপর যা বলছিলাম তাই করব। বন্যা কপাল গুটিয়ে বলল। ড্রেসের মালিককে খোঁজার কোনো ইচ্ছে আমার নেই, ড্রেস এমনিই পরে থাকুক। চল নিচে চল, ওনাদের ডেকে নিয়ে আসি, আব্বু আম্মু শুনলে বকা দিবে। চল। ওনাদের ডাকতে পারি, তবে একটা শর্তে। তুই যদি বলিস তুই আমাদের সাথে ঘুরতে যাবি তবেই ওনাদের ডাকবো, আর ঘুরতে গেলে অবশ্যই এই ড্রেসটা পরে যেতে হবে। আমি এই ড্রেস পরতে পারবো না। তাহলে আমিও চলে যাচ্ছি। যাওয়ার সময় কাঁদতে কাঁদতে আঙ্কেল আন্টিকে বিচার দিয়ে যাব যে তুই আমার সাথে খুব বাজে আচরণ করেছিস আর তোদের বাসায় আসতে নিষেধ করেছিস। বন্যা মেঘের হাত ধরে আটকে দিল। গম্ভীর কণ্ঠে বলল। এই ঢঙ্গি মেয়ে, আমি তোকে কখন কি বললাম? মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল। তুই বলিসনি, তবে আমি ঠিকই বলবো। আমি ভাইয়াদের বলে তোদের বাসা পর্যন্ত নিয়ে আসলাম, আর তুই আমাদের সাথে যেতে রাজি হচ্ছিস না? তুই এত নিষ্ঠুর বন্যা। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, আমি যাব। শান্তি, চল এখন ওনাদেরকে বাসায় নিয়ে আসি। মেঘ হাসি মুখে বলল। তোকে যেতে হবে না, তুই ওই ড্রেস পরে তাড়াতাড়ি রেডি হ, আমি নিয়ে আসছি ওনাদের। মেঘ চটজলদি নেমে আসলো। মেঘের ভাই বোন বাহিরে আছে শুনে বন্যার ছোট ভাই ওদের এগিয়ে আনতে গেল। মিম আদি দ্রুত বেরিয়ে গেছে। তানভীর গুরুভার কণ্ঠে বলল। ও রেডি হয়ে চলে আসলেই তো হতো, আমাদের ভেতরে যাওয়ার কি দরকার ছিল? আবির গাড়ির দরজা খুলতে খুলতে বলল। তোর একমাত্র শালা তোকে নিয়ে আসছে, যাবি না? শ্বশুর শাশুড়ি কে সালাম করতে হবে না।
তানভীর দুর্বল কণ্ঠে বলে উঠল। ওদের বাসায় যেতে আমার অস্বস্তি লাগে। মেঘ মিমরা অনেকটাই সামনে চলে গেছে। আবির আর তানভীর পেছনে বিড়বিড় করতে করতে যাচ্ছে। বাসায় ঢুকে সবাই বন্যার আব্বু আম্মুকে সালাম করলো। বন্যার বড় আপু টুকিটাকি কথা বলে সবাই খাবার টেবিলে বসতে বলল। মেঘ বারবার বলে দিয়েছে যেন অল্প করে নাস্তা দেওয়া হয়, কারণ কিছুক্ষণ আগেই ফুপ্পিদের বাসা থেকে খেয়ে আসছে তারা। সবার নাস্তা প্রায় শেষ দিকে, এমন সময় বন্যা রেডি হয়ে উপর থেকে নামছে। তানভীরে দেওয়া খয়েরি রঙের ড্রেসটাতে বন্যাকে অসম্ভব সুন্দর লাগছে, সাথে হিজাব পরেছে। হাতে সিম্পল একটা পার্স, ঠোঁটে লাল লিপস্টিক আর মুখে হালকা মেকআপে বন্যাকে আজ অপরূপা লাগছে। হঠাৎ বন্যাকে নামতে দেখে তানভীরের গলায় খাবার আটকে গেছে। বিস্ময় সমেত তাকিয়ে আছে বন্যার দিকে, ঢোক গিলতে পারছে না। তানভীরের অবস্থা বুঝতে পেরে আবির তাড়াতাড়ি এক গ্লাস পানি এগিয়ে দিল। তানভীরের হৃদস্পন্দন বাহির থেকে শোনা যাচ্ছে। পানি খেয়ে সে যে মাথা নিচু করেছে, একবারের জন্য তাকায়নি। বন্যা নিচে এসে সবার উদ্দেশ্যে ঈদ মোবারক বলল। মিম, মেঘ, আদিশ একসঙ্গে ঈদ মোবারক বলল। তানভীর কোনো রকমে প্লেটের নাস্তা শেষ করে উঠে পড়েছে। এর মধ্যে সবার খাওয়া প্রায় শেষ। বন্যার আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। আসার সময় ওনারা সবাইকে সালামিও দিয়ে দিয়েছে। আবির ইশারা দিতেই তানভীর বন্যার ছোট ভাইকে সালামি দিতে গেল, কিন্তু সে কিছুতেই নিবে না। মেঘের সাথে সে যতটা ফ্রি, তানভীরের সাথে তেমন না, তাই সে নিতে চাচ্ছে না। তানভীর জোরাজোরি করেই সালামি দিয়ে আসছে। তানভীর বেরিয়ে এসে বন্যার দিকে এক পলক তাকালো। সহসা দু চোখ আটকে গেছে। নিজে পছন্দ করে কেনা ড্রেস যখন প্রিয়জন পরে, তখন মনে অন্যরকম প্রশান্তি কাজ করে। তানভীর মুগ্ধ নয়নে বন্যার দিকে তাকিয়ে আছে। বুকের ভেতর ভূকম্পন কোনো মতেই সামাল দিতে পারছে না। আবির এগিয়ে এসে বলল, চাবিটা দে, গাড়ি আমি চালাচ্ছি। তানভীরের বুক থেকে সানগ্লাসটা খুলে তানভীরের চোখে দিয়ে বলল, সাবধানে, সে কিন্তু তোর বোনের থেকে চতুর বেশি। মান সম্মান ডুবাইস না, হিরো হতে এসে বেলেনে যাস না। আবিরের গাড়িতে বসে একবার পেছনে দেখে নিল। তানভীর পাশের সিটে গিয়ে বসেছে, তার দৃষ্টি কোথায় কে জানে। আবির অতি সতর্কতার সহিত গাড়ি চালাচ্ছে। পেছনে মিম, মেঘ আর বন্যা নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। মাঝে মাঝে আদিও তাতে সঙ্গ দিচ্ছে। সবাই ঘন্টা দুয়েক ঘোরাঘুরি করেছে। এই ফাঁকে মেঘ বন্যাকেও বেশ কিছু ছবি তুলে দিয়েছে। ঘোরাঘুরি শেষে বন্যাদের বাসায় যাওয়ার সময় মেঘ বন্যার ছবি দেখে একটা ছবি সিলেক্ট করে দিল ফেসবুকে পোস্ট করার জন্য। বন্যার মেঘ আস্তে ধীরে কথা বললেও আবির সে কথা শুনে ফেলেছে। আবির সহসা ব্রেক কষল। পিছন ফিরে মেঘ আর বন্যার দিকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল, ফেসবুকে ছবি দেওয়ার অভ্যাস ত্যাগ করো। আজকের পর ফেসবুক যেন কারো ছবি না দেখি। আবিরের কথা শুনে মেঘ ঠোঁট উল্টিয়ে কাদো কাদো মুখ করে তাকালো। আবির দেখেও না দেখার মতো করে সামনে তাকে আবারও গাড়ি স্টার্ট দিল। মেঘ আর চোখে আবিরকে দেখছে। আবির মিনহাজকে ব্লক দেওয়ার পরপর মেঘের ফেসবুক আইডি থেকে মেঘের সব ছবি ডিলিট করে ফেলেছে। মেঘ বিষয়টা তখনই খেয়াল করেছে, বন্যাকেও জানিয়েছে। আবিরের জেলাসি দেখে সেদিন মেঘ আনমনে অনেকক্ষণ হেসেওছে। তবে আজকে শুধু মেঘকে বলেনি, আবির বন্যাকে সহ ওয়ার্ন করেছে। আবির মেন রোডে গাড়ি থামিয়ে তানভীরকে বলল, তানভীর, বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। বন্যার সঙ্গে সঙ্গে বলল, আমাকে এগিয়ে দিতে হবে না, আমি যেতে পারবো। আবির রাশভারী কণ্ঠে বলল, জানি, কিন্তু তুমি যেহেতু আমার সাথে বেরিয়েছো, তাই আমাদের উচিত তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া। তানভীর, যা। বন্যার কথা বাড়ালো না, সবার থেকে বিদায় নিয়ে নেমে গেল। গলির রাস্তায় তানভীর আর বন্যা হাঁটছে। তানভীর শান্ত স্বরে বলল, ঈদ মোবারক। ঈদ মোবারক। কারো মুখে কোনো কথা নেই। বাসার কাছাকাছি আসতে তানভীর পকেট থেকে টাকা বের করে বন্যার দিকে এগিয়ে বলল, এটা তোমার সালামি, নাও। আমার সালামি লাগবে না ভাইয়া। ভাইয়া ডাক শুনে তানভীর কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ভাইয়া ডাকছে, আর সালামি নিব না? মেঘ, মিমা আমার এত সুন্দর করে ডাকে না। তানভীর বিরক্তি ভরা কণ্ঠে কথা বলায় বন্যা থতমত খেলো। কিছু বলার আগেই তানভীর আবারও জিজ্ঞাসা করলো, নিবে কিনা? বন্যা চুপচাপ সালামি নিয়ে তানভীরের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, সালামি নিলে তো সালাম করতে হয়। বন্যা একটু নিচু হতে তানভীর এক লাফে কয়েক হাত পিছিয়ে গেল। তৎক্ষণাৎ রাগী স্বরে বলল, একদম না। তানভীরের এমন কাণ্ডে বন্যা ভ্যাবাচাকা খেলো। খানিক বাদে বন্যা হাসতে হাসতে এক পা এগুতে তানভীর গাড়ির দিকে ছুটলো। বন্যা দাঁড়িয়ে থেকে একা একাই কিছুক্ষণ হাসলো, তারপর বাসার দিকে চলে গেছে। তানভীরকে দৌড়ে আসতে দেখে আবির গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? কিছু না। বাসা পর্যন্ত দিয়ে আসছিস? না। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, কল দিয়ে জিজ্ঞেস কর বাসায় পৌঁছেছি কিনা। মেঘ বন্যাকে কল দিতে বন্যা সালামি আর সালামের ঘটনা বলল। মেঘ হাসতে হাসতে ফোন কেটে দিয়েছে। তানভীরের স্বভাবই এমন, সালামি দেওয়া দায়িত্ব, তাই সকালবেলায় ছোটদের সালামি দিয়ে দেয়। তবে কেউ তাকে সালাম করতে আসলে সে ছুটে পালায়। আগে প্রায় সময় মেঘ সালাম করার জন্য তানভীরের পিছু পিছু সারা বাড়িতে ছুটত, কিন্তু এখন আর তা করে না। বন্যা জানতো না, কিন্তু তানভীরের এক্সপ্রেশন দেখে সে না হেসে থাকতে পারেনি। মেঘ কল কেটে হাসতে হাসতে বলল, বাসায় পৌঁছেছে। হাঁটছিস কেন? এমনি।
তানভীর মনে মনে বিড়বিড় করে বলল। এই কথাটাও বোনকে বলে দিতে হয়? আবারও আওড়ালো। বোনের বান্ধবীকে পটানোর আগে বোনেরই পটাতে হবে। আবির তানভীরের দিকে তাকালো। কিছু একটা কাহিনী করেছে সেটা ঠিকই বুঝেছে আবির, তবে কি করেছে সেটা বুঝতে পারছে না। সেসবে তেমন পাত্তা না দিয়ে বাসায় আসছে, ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসেছে। পেট যতই ভরা থাকুক, যতই ঘোরাঘুরি করে আসুক না কেন, ঈদের দিন দুপুরে সবাই একসঙ্গে বসে খেতেই হবে। এটাই এই বাড়ির নিয়ম। আলী আহমদ খানরা আবিরদের জন্য অপেক্ষা করছিল। আবির আসতে খাওয়া দাওয়া পর্ব শুরু হলো। অন্যান্য দিন বাড়ির বউরা না বসলেও ঈদের দিন অন্তত পক্ষে সবার সাথে বসতে হয়। খাওয়া শেষে সবাই সবার মতো রেস্ট নিতে চলে গেছে। আজ রাতে ফুপ্পিদের খানবাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে। বিকেলের পর থেকে সেই আয়োজনে ব্যস্ত সবাই। আলী আহমদ খান আর মোজাম্মেল খান সোফায় বসে আছেন। ইকবাল খান বন্ধুদের সাথে দেখা করতে চলে গেছেন। আবির তানভীর দুজনাই বাড়িতে। ঈদের দিন তানভীর সচরাচর বন্ধুদের সাথে দেখা করে না। মেঘ বিকেলের দিকে মোজাম্মেল খানের দেওয়া ড্রেসটা পরেছে, গাঢ় সবুজ রঙের গর্জিয়াস ড্রেস। চুলে একটা স্টোনের মুকুট পরেছে, পেছন দিকে চুলগুলো ছাড়া, একদম রানীর মতো লাগছে। আত্মীয় স্বজন বেড়াতে আসলে মেঘ মিম যথাসাধ্য কাজ করলেও আজ তারা কিছুই করছে না। বিশেষ করে মেঘ ডাইনিং থেকে একটা চেয়ার নিয়ে ড্রয়িং রুমের মাঝখানে রেখে পায়ের উপর পা তুলে বসে আছে। দুই হাতের কনুই অবধি মেহেদি দেওয়া ম্যাচিং করা সবুজ কাচের চুড়িও পরনে। এক হাতে একটু পরপর চুল ঠিক করছে, আর মিম আদির সাথে বকবক করছে। মেঘের ক্ষুধা লাগলে আদিকে এটা সেটা দিতে বলে, কারণ সেই ড্রেস পরে কোনোভাবে রান্নাঘরে যাবে না। আবির ঘুম থেকে উঠে বারান্দা থেকে মেঘের ভাবভঙ্গি দেখে নিঃশব্দে হাসছে। অতঃপর শান্ত স্বরে বলল, তোকে সারা জীবন রাজনীতির মতো যত্ন করে রাখার তৌফিক আল্লাহ যেন আমাকে দেন। আবির নিচে আসতেই আলী আহমদ খান ধীর কণ্ঠে ডাকলেন, আবির, জি আব্বু। তুমি কি অ্যাকাউন্ট থেকে টাকা তুলছো? জি। কেন? একটু দরকার ছিল, কিছুদিনের মধ্যে রেখে দেব। আলী আহমদ খান তপ্ত স্বরে বললেন, আমি রাখার কথা বলিনি আবির, এটা তোমার অ্যাকাউন্ট, তোমার যখন ইচ্ছে টাকা তুলবে, কিন্তু টাকাটা কেন তুলছো সেটা আমার জানা প্রয়োজন। মিম আস্তে করে বলল, ভাইয়া আমাদের অনেক টাকা সালামি দিয়েছে বড় আব্বু। আলী আহমদ খান গুরুভার কণ্ঠে বললেন, এখানে হাজারের কথা হচ্ছে না মা, লাখের কথা হচ্ছে, তাও 4-5 লাখ নয়। তুমি যাও এখান থেকে। আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আবিরের নিস্তব্ধতা আলী আহমদ খান সহ্য করলেও মোজাম্মেল খান সহ্য করতে পারলেন না। রাগী স্বরে বললেন, ব্যবসায় লস খেলে সেখানে শুধু শুধু টাকা নষ্ট করো না আবির। তোমার যদি মনে হয় তোমার পক্ষে ব্যবসা চালানো সম্ভব নয়, তবে ছেড়ে দাও, আমাদের ব্যবসাতে মনোযোগ দাও। অ্যাকাউন্ট টাকাগুলো এমনি এমনি জমা হয়ে যায় না, তোমার আব্বুর কষ্ট জমানো টাকা এগুলো। আবির দু আঙ্গেলে কপালে হাত রেখে মেঘের দিকে তাকালো, মনে মনে বিড়বিড় করে বলল, তোমাকে পাওয়ার জন্য আর কত বকা আমি খেতে হবে সেটাই মতো আল্লাহ ভালো জানেন। আলী আহমদ খান পুনরায় বললেন, দেখো আবির, তুমি যথেষ্ট বড় হয়েছো, কি করলে ভালো হবে আর কি করলে ক্ষতি হবে সেটা তুমি খুব ভালো করেই বুঝো। যাই করে বুঝে শুনে করবো। আবির অনচ্ছ হেসে বলল, আমি যা করি বুঝেই করি, আর যা করব তা বুঝেই করবো ইনশাল্লাহ। আবির রান্নাঘরের দিকে চলে গেছে। মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, ভাইজান, এই ছেলে সত্যি তোমার তো, নাকি কোথাও থেকে তুলে আনছিলে? এমন ঘাড়তারামি করতে আমি আজ পর্যন্ত তোমাকে দেখিনি। আলী আহমদ খান মলিন হেসে বললেন, তুই আবিরকে রাগিয়ে দিস বলেই এমন করে। আরও তুলো মাথায়। আজ নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে, কাল তোমার অ্যাকাউন্টে থেকে তুলবে, পরশু আমার অ্যাকাউন্ট থেকে তুলবে, তখনও কিছু বলবা না? আলী আহমদ খান হেসে বললেন, আমার অ্যাকাউন্ট থেকে তুললেও তোর অ্যাকাউন্ট থেকে তোলার সাহস হবে না। তানভীর সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে বলল, আব্বু, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে ভাইয়া কি করবে? তুমি যার নামে টাকা জমাচ্ছ সেই তো ভাইয়ার। রাতে ফুপ্পিরে এসে খাওয়া দাওয়া করে গেছেন। আগামীকাল বিকেলে রাকিবের গায়ে হলুদ। খুব বড় অনুষ্ঠান না করলেও কাছের মানুষ আত্মীয় স্বজনরা থাকবে। জান্নাতে শ্বশুরবাড়ির সবাই আগামীকাল দুপুর দিকে রাকিবদের বাসায় চলে যাবে। এদিকে মেঘ আর মিমকে পাঠানোর জন্য জান্নাত আইরিন দুজনেই খুব রিকোয়েস্ট করেছে। মোজাম্মল খান প্রথম দিকে রাজি না হলেও জান্নাতের জোরাজুরিতে বাধ্য হয়ে রাজি হয়েছেন। আজ সকালে খাবার টেবিলে সবাই উপস্থিত হতেই মোজাম্মেল খান নীরবতা ভেঙে বললেন, তানভীর, আবির, আজ বিকেলে তোমরা বাসায় থেকো। আবির ভ্রু কুচকে বলল, আমাকে দুপুরের পরে রাকিবের বাসায় যেতে হবে। কেন যাচ্ছ? আমার এক বন্ধু আসবে, সাথে তার ছেলেও আসবে। আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, আসলে আসবে, আমাকে থাকতে হবে কেন? আসলে ওনারা মেঘকে দেখতে আসবে, যদি পছন্দ হয় তাহলে কথা আগাবে। মোজাম্মেল খানের কথায় আবির যেন আকাশ থেকে পড়েছে। তানভীর বসা থেকে দাঁড়িয়ে বলল,
বনুকে দেখতে আসবে মানে কিসের দেখা দেখি? মেঘের মনের ভেতর কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। আব্বু কি বলছেন? ছেলে দেখতে আসবে মানে বিয়ে? নিরুদ্বেগ ভঙ্গিতে আবিরের দিকে চেয়ে আছে, তবে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই। বাহিরে আবির যতই শান্ত থাকার চেষ্টা করুক না কেন, রাগে আবিরের শিরা উপশিরা নীল হয়ে গেছে। চুল থেকে কানের পাশ দিয়ে ঘাম পড়ছে। আবির এক আঙ্গুলে ঘাম মুছল। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, রফিক আমার পুরনো বন্ধু, অনেক বছর পর দেশে আসছে, মেঘকে দেখতে চাচ্ছে, তাই বাসায় আসতে বলেছি। তানভীর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমার বোনের কি রূপ বেরিয়েছে যোগে দেখতে আসবে? আপনি ওনাদের কল দিয়ে আসতে নিষেধ করেন। আমার বোনকে আমি কারো সামনে যেতে দেব না। আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, তানভীর মাথা ঠান্ডা করো, ওনারা আসতে চাচ্ছে আসুক, আমরা দেখি। তাদের কথা যদি ভালো না লাগে তাহলে মেঘকে আনবই না। মেঘ আহাম্মক হয়ে বসে আছে। আবিরের দৃষ্টি প্লেটের দিকে। তানভীর রাগে উল্টাপাল্টা আচরণ করলেও আবির কোনো কথা বলছে না। তানভীরের বাড়াবাড়ি বুঝতে পেরে আবির বাম হাতে তানভীরের উরুতে হাত রাখলো, যেন চুপ করে যায়। ইকবাল খানও তানভীরকে থামানোর চেষ্টা করছেন, কিন্তু তানভীরের চিল্লাচিল্লি থামার নাম নেই। সে মেঘকে কারো সামনে আসতে দিবে না, মানে দিবেই না। আবিরের ইঙ্গিত বুঝতে পেরে তানভীরের মেজাজ আরো তুঙ্গে উঠে গেছে। তানভীর ভেবেছিল আবির তার আব্বুকে কিছু বলবে, কিন্তু আবির উল্টো তানভীরকে থামতে বলছে। তানভীর রাগে ভাতের প্লেট ধাক্কা মেরে উঠে চলে যাচ্ছে। সবার দৃষ্টি তানভীরের দিকে। ইকবাল খান ভারী কণ্ঠে বললেন, খাবারটা? তানভীর রাগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে গেছে। তিন ভাই টুকিটাকি আলাপ করছে। আবির কোনো দিকে না তাকিয়ে প্লেটের খাবার শেষ করেই উঠে গেছে। উঠার সময় মেঘের চোখে চোখ পড়ল। মেঘের চোখ ছলছল করছে, গভীর দৃষ্টিতে আবিরকে দেখছে। হয়তো আবিরের মন বোঝার চেষ্টা করছে। আবির সহসা চোখ সরিয়ে চলে গেছে। টানা 2-3 ঘন্টা তানভীরকে ডাকার পরও তানভীর দরজা খুলছে না। এদিকে মেঘ রুমে শুয়ে শুয়ে কান্না করছে। মিম মেঘের পাশে বসে মেঘকে বোঝানোর চেষ্টা করছে। আবির ছাদে দাঁড়িয়ে আছে। দুপুরের দিকে তানভীর রুম থেকে বেরিয়ে ফুসফুস করে সোজা ছাদে গেল। তানভীরকে দেখে আবির নিঃশব্দে হেসে এগিয়ে আসলো। আবিরের হাসি দেখে তানভীর রাগে কটকট করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।